অতীতকালে পৃথিবীতে এমনও সময় ছিল যখন পৃথিবীতে বিশালাকার হাঙর, ডাইনোসর ও কুমিরেরা বসবাস করত। আর এই সকল প্রাণীরা এতটা বড় হতো যে বর্তমানের প্রাণীদের এদের সামনে বাচ্চা বলে মনে হবে। আর এমনই দুইটি ভয়ঙ্কর প্রাণী ছিল সার্কোসুকাস ও মেগালোডন। একদিকে মেগালোডন ছিল এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং ভয়ঙ্কর হাঙর, আর অন্যদিকে সার্কোসুকাস ছিল এই পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় এবং হিংস্র কুমির, যারা কিনা ডাইনোসরদের পর্যন্ত শিকার করত। কিন্তু কি হতো যদি এই দুইটি প্রাণী নিজেদের মধ্যে মুখোমুখি হতো এবং লড়াইয়ে নামতো? তাহলে কি সার্কোসুকাস জিততো নাকি জিতে যেত মেগালোডন? চলুন দেখে নেই, যদি ইতিহাসের এই দুই বিশাল দানবেরা মুখোমুখি হতো তাহলে কে জিততে পারতো। আর এই ভিডিওটির শেষে আপনাদের একটি প্রশ্ন করব, তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন ভিউয়াররা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটিকে অন করার কথা ভুলবেন না। যেই সময় এই দুইটি বিশালাকার দানবেরা মুখোমুখি হবে তখন এদের দুজনের মাথাতেই একটি চিন্তাই আসবে যে যেভাবেই হোক না কেন সামনের প্রাণীটিকে মারতেই হবে। আর এরা দুইজনই এটিও খুব ভালো করেই জানে যে সামনে থাকা প্রাণীটি এত সহজেই হেরে যাওয়ার মতো প্রাণী নয়, যার কারণে আমরা একটি ভয়ঙ্কর লড়াই দেখতে পারতাম। যদি সার্কোসুকাসদের কথা বলি তবে একে কুমিরদের রাজা মনে করা হতো, আর এরা ক্রিটেশিয়াস পিরিয়ডের শুরুর দিকে অর্থাৎ আজ থেকে 11.5 কোটি বছর আগে পাওয়া যেত। অন্যদিকে মেগালোডন আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে সমুদ্রের রাজত্ব করে বেড়াতো, যার মানে সার্কোসুকাস এই পৃথিবীতে মেগালোডনের থেকে অনেক আগেই এসেছিল। এর সাথেই এরা মেগালোডন পৃথিবীতে আসার আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, যার মানে এই দুইটি দানব নিজেদের মধ্যে কখনোই লড়াই হয়নি। কিন্তু একবার চিন্তা করুন, যদি এরা নিজেদের মধ্যে লড়াই করত তাহলে কে কার উপরে প্রভাব ফেলতে পারত? যদি এই দুইটি প্রাণীর ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলি তবে সার্কোসুকাস আকারের দিক থেকে 40 ফুট পর্যন্ত হতো, তবে কিছু বিজ্ঞানীদের মতে এরা 60 থেকে 80 ফুট পর্যন্ত হতে পারত। আর অন্যদিকে মেগালোডন আকারের দিক থেকে 60 ফিট পর্যন্ত হতো। আর এদের ক্ষেত্রেও বিজ্ঞানীদের ধারণা আছে যে এরা 80 ফিট পর্যন্ত লম্বা হতে পারত, যার মানে হচ্ছে আকারের কথা বললে মেগালোডন ও সার্কোসুকাস প্রায় সমান আকারের হতো। তবে ওজনের ক্ষেত্রে সার্কোসুকাসের থেকে মেগালোডনের ওজন 6 গুণ বেশি ছিল। যেখানে মেগালোডনের ওজন হতো 60 টন পর্যন্ত, সেখানে সার্কোসুকাসের ওজন হতো 10 টন পর্যন্ত। সার্কোসুকাসের বাইট ফোর্স প্রায় 9 টন পর্যন্ত হতো। এদের দাঁত অনেক মোটা ছিল এবং দাঁতের শেপ কনিক্যাল ছিল। এই ধরনের দাঁত নিজের শিকারের শরীরে ঢুকিয়ে দেওয়ার থেকে বেশি তাদের নিজের চোয়ালের সাহায্যে ধরে রাখার জন্য হতো, যার মানে সার্কোসুকাস যদি কোনো প্রাণীকে একবার নিজের চোয়াল দিয়ে কামড়ে ধরতে পারত তবে সেই প্রাণী এর কাছ থেকে আর বাঁচতে পারত না। আর সবার শেষে সার্কোসুকাস একে পানিতে টেনে নিয়ে চলে যেত। সার্কোসুকাসের চোয়ালে মোট 66টি দাঁত থাকতো। যদিও এই সংখ্যাটি অনেক, কিন্তু যখন এদের মেগালোডনের দাঁতের সংখ্যার সাথে কম্পেয়ার করা হয় তখন সার্কোসুকাস মেগালোডনের সামনে কিচ্ছু নয়, কেননা মেগালোডনের চোয়ালে 276টি দাঁত থাকতো, যে দাঁতগুলো বর্তমান সময়ের একটি এভারেজ চাকুর থেকেও বেশি ধারালো হতো। এর সাথেই মেগালোডনের বাইট ফোর্স সর্বোচ্চ 50 থেকে 80 টন পর্যন্ত হতো, যা সার্কোসুকাসের থেকে অনেক বেশি। অন্যদিকে সার্কোসুকাসের চোয়াল ও দাঁতের আকৃতি এমন যে যাতে করে এরা কোনো প্রাণীকে ধরে রাখতে পারে, কিন্তু মেগালোডনের শরীর অনেক মোটা হওয়ায় সার্কোসুকাস চাইলেও মেগালোডন শার্ককে কামড় দিয়ে ধরে রাখতে পারত না। যদিও সার্কোসুকাস মেগালোডনকে তার দাঁত দিয়ে আহত করতে পারত। আর যদি কোনোভাবে সার্কোসুকাস মেগালোডনকে আহত করতে করতে অনেক বেশি আহত করতে পারত তাহলে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার কারণে মেগালোডনকে হারিয়ে ফেলতে পারত। কিন্তু সার্কোসুকাসকে এই কাজ মেগালোডনের আক্রমণ থেকে বেঁচে বেঁচে করতে হতো। এখানে কিছু বিষয় এমন আছে যা সার্কোসুকাসকে এগিয়ে রাখে, যেমন বিজ্ঞানীদের মতে মেগালোডন সমুদ্রে 20 মাইল প্রতি ঘন্টা স্পিডে সাঁতার কাটতে পারত, আর অন্যদিকে সার্কোসুকাস 25 মাইল প্রতি ঘন্টা বেগে সমুদ্রে সাঁতার কাটতে পারত। এছাড়া মেগালোডনের শরীর মোটা ও ভারী হওয়ার কারণে মেগালোডন সার্কোসুকাসের থেকে কম ফ্লেক্সিবল হতো। এর মানে সার্কোসুকাস নিজের ফ্লেক্সিবিলিটি এর সুযোগ নিয়ে শুধু মেগালোডনের আক্রমণ থেকে বাঁচতেই পারত না, এর সাথেই মেগালোডনকে উল্টো আক্রমণ করতেও সক্ষম ছিল। আর যদি কোনোভাবে সার্কোসুকাস মেগালোডনের ডানাগুলোকে ছিঁড়ে ফেলতে সক্ষম হতো তবে মেগালোডন
মেগালোডনকে মেরে ফেলতে তার আর বেশি কষ্ট করতে হতো না, কেননা এই কথা প্রমাণিত যে শার্ক নিজের ডানা ছাড়া জীবিত থাকতে পারে না। কিন্তু মেগালোডন এত তাড়াতাড়ি হার মানাদের মধ্যে ছিল না। যদি ডানা একটি শার্কের সব থেকে উইক পয়েন্ট হয়, তবে একটি কুমিরের শরীরের নিচের অংশও কুমিরের সব থেকে উইক পয়েন্ট, যা কিনা তার শরীরের সব থেকে সফট জায়গা। এর সাথেই যেহেতু মেগালোডন বড় বড় তিমি ও কচ্ছপের মতো প্রাণীদের নিজের শিকার বানাতো, যার কারণে সমুদ্রে এদের সার্কোসুকাসদের থেকে বেশি শিকারের দক্ষতা ছিল, যে কারণে মেগালোডন এটি খুব ভালোভাবেই বুঝতে পারতো যে সার্কোসুকাসের শরীরের কোন জায়গাতে আক্রমণ করতে হবে। আর এখানে সার্কোসুকাসের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ এটি ছিল যে সার্কোসুকাস একটি রেপটাইল ছিল, আর অন্য সব রেপটাইলের মতোই সার্কোসুকাসেরও কিছুক্ষণ পরপর শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে আসতে হতো, যার মানে এই লড়াইয়ের সময় যখনই সার্কোসুকাস শ্বাস নেওয়ার জন্য উপরে আসবে, তখন মেগালোডনের জন্য এটি সব থেকে ভালো সুযোগ হবে সার্কোসুকাসের শরীরের নিচের অংশে হামলা করার জন্য। আর মেগালোডনের চোয়াল এত বড় হয় যে কোনো প্রাণী যদি একবার মেগালোডনের চোয়ালের মাঝে ফেসে যায়, তবে নিশ্চিতভাবেই সেই প্রাণী সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এই সকল কথার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটি যে একটি কুমিরকে নিজের শিকারকে মেরে খাওয়ার জন্য তার সব থেকে ভয়ঙ্কর জিনিস ডেথ রোল করতে হয়, যেখানে এরা নিজের শিকারকে চোয়ালের সাহায্যে কামড়ে ধরে নিজের শরীরকে ঘুরিয়ে ঘুরিয়ে শিকারের শরীর থেকে মাংস টুকরো টুকরো করে ফেলে। কিন্তু সার্কোসুকাস এত বড় ছিল যে এরা ডেথ রোল করতে পারতো না, যে কারণে সার্কোসুকাসের জন্য মেগালোডনকে মারতে পারার শেষ আশাও এখানেই শেষ হয়ে যায়। কেননা সার্কোসুকাসের দাঁত কোনো কিছুকে ধরে রাখার জন্য, কোনো কিছুকে ডিরেক্ট কেটে ফেলার জন্য নয়, যার কারণে সার্কোসুকাস এক কামড় দিয়ে মেগালোডনের কোনো ডানা ছিঁড়ে ফেলতে পারতো না। আর এই সকল বিবেচনা করে বলা যায় এই লড়াইয়ে জিততে পারতো মেগালোডন। আপনার মতে এই লড়াই হলে কে জিততে পারতো তার নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর আপনাদের বলেছিলাম একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে এর পরে কি আপনারা জিন সম্পর্কে ভিডিও দেখতে চান? হ্যাঁ, আমি আগুনের তৈরি জিনদের ব্যাপারে বলছি। পৃথিবীতে কি কি ধরনের জিন আছে এবং তারা কত প্রকার, আর তার মধ্যে কারা কারা ভালো জিন এবং কারা কারা খারাপ জিন, এইসব প্রশ্নের উত্তর যদি আপনারা দেখতে চান তাহলে এখনই কমেন্টে বলুন। আর জিনদের ব্যাপারের ভিডিওটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। আর আপনি যদি এই ভিডিওটিকে অনেক সময় পরে দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনেই জিনের ভিডিওটির লিংক পেয়ে যাবেন। এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করার কথা ভুলবেন না। আর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আপনি চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, আর আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।